সবুজ গাছপালায় ঘেরা একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত ৩ বোন, ছায়া, মায়া আর বর্ষা। ৩ বোনই ছিল খুব পরিশ্রমী ও শান্ত স্বভাবের। আপন বলতে তাদের আর কেউ ছিল না। কয়েক বছর আগে এক ভয়াবহ মহামারীতে তারা তাদের মা বাবাকে হারিয়েছিল। মা বাবার মৃত্যুর পর ৩ বোন যেন পুরোপুরি একা হয়ে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, বাবা মাকে হারানোর পর গ্রামের মানুষের ভালোবাসাটুকুও তারা হারিয়ে ফেলেছিল। গ্রামের মানুষ অন্ধবিশ্বাসে মনে করত ৩ বোন নাকি অপয়া। তাই গ্রামের অনেক মানুষই ৩ বোনকে ভালো চোখে দেখত না। একদিন সকালে গ্রামের চায়ের দোকানের সামনে দিয়ে ৩ বোন যাচ্ছিল। কি হলো স্বপন ভাই, তাড়াতাড়ি চাটা বানিয়ে দেন, আজ অনেক কাজ আছে। হ্যাঁ পটল ভাই, এখনই বানিয়ে দিচ্ছি। আপনি তো ব্যস্ত মানুষ, সে তো আমরা জানি। চা খেতেও শান্তি নেই। সকাল সকাল কার মুখ দেখলাম, আজ মনে হয় সারা দিনটাই খারাপ যাবে। আচ্ছা চাচা, আমরা কি এমন অপরাধ করেছি? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি। তাহলে গ্রামের মানুষ আমাদের এত খারাপ চোখে দেখে কেন? অসময়ে বাবা মাকে হারিয়েও শান্তি হয়নি। এবার কার জীবনে কি অমঙ্গল ডেকে আনবে কে জানে। চল বর্ষা, আমরা এখান থেকে চলে যাই। এখানে থাকলেই মানুষের অপমান আর কটু কথা শুনতে হবে। ৩ বোন নীরবে সেখান থেকে চলে গেল। সবাই ভাবত ৩ বোনের জীবনে অশুভ কিছু রয়েছে। সেই কারণে গ্রামের অনেক পরিবারও তাদের নিজেদের ছেলেদের সঙ্গে ৩ বোনের বিয়ে দিতে চাইত না। দিদি, দিনের পর দিন, মাসের পর মাস আমাদের অপমান সহ্য করে থাকতে হয়। আমাদের কি কোনোদিন ভাগ্য বদলাবে না? কেউ কি কোনোদিন আমাদের ভালো চোখে দেখবে না? জানি না রে, আমরা গ্রামের মানুষের এমন কি ক্ষতি করেছি যে তারা আমাদের দেখতেও পারে না। কেন যে সবাই আমাদের এত অপছন্দ করে কে জানে। তোরা দুজন বাড়ি চলে যা, আমি জঙ্গলে গিয়ে কিছু কাঠ নিয়ে আসি। বাড়ির জ্বালানি তো শেষ হয়ে গেছে। দিদি, তুমি একা জঙ্গলে যাবে? জানি না কেন আজ আমার মনটা কেমন করছে। তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। কোনো চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তোরা এখন বাড়ি যা। আজ ৩ দিন হয়ে গেল, অথচ আমার পুত্রের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তোমরা সবাই কি করছো? এখনো আমার ছেলেকে খুঁজে বের করতে পারলে না? আমি আগেই বলেছিলাম তাকে একা যেতে দিও না, কিন্তু রানী আমার কথা শুনল না। মহারাজ, আমরা আমাদের রাজ্যের প্রতিটি জায়গায় খুঁজেছি, কিন্তু রাজকুমারের কোনো সন্ধান পাইনি। আমার মনে হয় আশপাশের রাজ্যগুলোতেও খবর পাঠানো উচিত। ঠিক আছে, আর দেরি করো না, পাশের রাজ্যগুলোতেও খবর পাঠাও। যেভাবেই হোক আমার পুত্রকে খুঁজে বের করো। জি মহারাজ, আমি এখনই পাশের রাজ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছি। রাজার আদেশ পেয়ে সেনাপতি সঙ্গে সঙ্গে পাশের রাজ্যের উদ্দেশ্যে রওনা হলেন। অনেক দূর যাওয়ার পর তিনি একটি গ্রামের কাছে এসে পৌঁছালেন। আচ্ছা, এই গ্রামটির নাম কি, আর এটি কোন রাজ্যের অন্তর্গত? এই গ্রামের নাম মদনপুর। এটি হরিমদনপুর রাজ্যের অন্তর্গত। আমি ফরিদপুর রাজ্য থেকে এসেছি। আমাদের রাজকুমার ৩ দিন ধরে নিখোঁজ। আমরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। আপনি কি এ বিষয়ে আমাদের কোনো সাহায্য করতে পারবেন? আমাদের গ্রামে তো এমন কোনো ঘটনা ঘটেনি বাবা, তবে পাশের গ্রামে একটা বিশাল জঙ্গল আছে। সেই জঙ্গলে অনেক মানুষ পথ হারিয়ে ফেলে। আপনারা চাইলে সেখানে গিয়ে খোঁজ নিতে পারেন। জঙ্গলের কথাটা আগে জানা ছিল না। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আমি এখনই সেখানে যাচ্ছি। অন্যদিকে মায়া জঙ্গল থেকে মাথায় করে কিছু শুকনো কাঠ নিয়ে বাড়ির পথে ফিরছিল। হঠাৎ সে জঙ্গলের রাস্তার পাশে এক সুন্দর যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। এ কি? এই গভীর জঙ্গলের মধ্যে একজন যুবক এইভাবে পড়ে আছে কেন? দেখে তো মনে হচ্ছে কোনো রাজ পরিবারের ছেলে। হয়তো ওর সঙ্গে কোনো বিপদ ঘটেছে।
আমাকে ওকে সাহায্য করতেই হবে। মায়া দ্রুত যুবকটির কাছে ছুটে গেল। তার মুখে বারবার ডাকতে ডাকতে অনেক চেষ্টা করার পর অবশেষে যুবকটির জ্ঞান ফিরল। তুমি কে? আর এই গভীর জঙ্গলে এভাবে পড়ে আছো কেন? আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে, দয়া করে আমাকে সাহায্য করো। ওরা কারা? এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। তুমি এখন আমার সঙ্গে চলো, তোমার অনেক বিশ্রামের প্রয়োজন। মায়া আর কোনো প্রশ্ন না করে যুবকটিকে নিজের বাড়িতে নিয়ে এলো। দিদি, এই ছেলেটি কে? এর আগে তো তাকে কখনো দেখিনি। আমিও তাকে চিনি না। জঙ্গলের মধ্যে অচেতন অবস্থায় পড়েছিল, তাই তাকে একা ফেলে আসতে পারিনি। কিন্তু দিদি, আমরা তো ছেলেটাকে চিনি না। তাকে এভাবে আমাদের বাড়িতে রাখা কি ঠিক হবে? দেখে তো মনে হচ্ছে কোনো ভালো পরিবারের ছেলে। তাহলে কি ওকে সাহায্য না করে জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসতাম? ও যদি সত্যিই বিপদে পড়ে থাকে তাহলে তাকে সাহায্য করাই তো আমাদের কর্তব্য। না দিদি, তুমি ঠিকই করেছ। একজন বিপদে পড়া মানুষকে সাহায্য করা উচিত। তবে আমাদের জানতে হবে ছেলেটি আসলে কোথা থেকে এসেছে। ঠিক বলেছিস। চল তাহলে ওর কাছেই যাই, হয়তো এখন ও আমাদের সবকিছু বলতে পারবে। তুমি আমার অনেক বড় উপকার করেছো। তুমি যদি সময় মতো আমাকে সাহায্য না করতে, তাহলে হয়তো আমার সঙ্গে অনেক বড় বিপদ ঘটে যেত। তোমার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। এসব বলার দরকার নেই। তুমি বিপদে পড়েছিলে তাই আমি তোমাকে সাহায্য করেছি। এখন তোমার শরীর কেমন লাগছে? এখন আগের চেয়ে অনেক ভালো লাগছে। আর সত্যি বলতে, তোমার মতো ভালো মনের মানুষ আমি খুব কমই দেখেছি। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? এই গ্রামে আপনাকে তো প্রথম দেখছি। আপনার বাড়ি কোথায়? আমার কেউ নেই এই পৃথিবীতে, আমি বড় একা। তুমি বিশ্রাম নাও। তুমি পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তোমার বাড়িতে ফিরে যাবে। এভাবেই কয়েকদিন কেটে গেল। রাজকুমার তখনও মায়াদের বাড়িতেই আশ্রয় নিয়েছিল, কিন্তু বিষয়টি গ্রামের মানুষের চোখ এড়াল না। বিশেষ করে গ্রামের কয়েকজন কাকিমা মায়াদের নিয়ে আবারও নানা কথা বলতে শুরু করল। একদিন সকালে মায়া বাজার থেকে বাড়ি ফিরছিল। গ্রামের রাস্তার পাশে কয়েকজন কাকিমা দাঁড়িয়ে গল্প করছিল। মায়াকে দেখেই তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো। ওই যে অপয়া মেয়েটা আসছে। ছোটবেলায় মা বাপকে খেয়েও মনে শান্তি হয়নি, এবার আবার নতুন কাণ্ড শুরু করেছে। ঠিক বলেছিস, এবার তো বাড়িতে একটা যুবক ছেলেকেও এনে রেখেছে। কে জানে ওই ছেলেটা জীবনেও কি সর্বনাশ ডেকে আনবে। নিজের বাড়িতে একটা যুবক ছেলেকে দিনের পর দিন রাখতে লজ্জা করে না? গ্রামের মানুষ কি বলছে সেদিকে তো কোনো খেয়ালই নেই। কাকিমা, আপনারা আমাদের নিয়ে যত খুশি কথা বলুন, কিন্তু আমাদের চরিত্র নিয়ে এইভাবে কথা বলবেন না। কেন? আমরা কি মিথ্যে কথা বলছি? গ্রামের মানুষ সবাই দেখছে একটা অচেনা যুবক তোর বাড়িতে থাকছে। আমরা তো আগেই বলেছিলাম এই মেয়েগুলো যেখানে থাকবে সেখানেই অমঙ্গল হবে। এখন আবার ওই ছেলেটা জীবনও নষ্ট করবে। আপনারা ভুল বুঝছেন। ছেলেটা জঙ্গলে অচেতন অবস্থায় পড়েছিল। আমি শুধু একজন মানুষ হিসেবে তাকে সাহায্য করেছি। হ্যাঁ হ্যাঁ, সবাই তো এটাই বলে, কিন্তু গ্রামের মানুষ কি আর কিছু বোঝে না? আমাদের কথা শুনে যদি বুদ্ধি থাকে তাহলে ছেলেটাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দে, না হলে পরে কিন্তু তোরাই বিপদে পড়বি। ও এখন অসুস্থ। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমি তাকে কোথাও যেতে দেব না। যা খুশি কর, তবে পরে যেন আমাদের কাছে এসে কান্নাকাটি করতে না আসিস। কাকিমাদের কথা শুনে মায়ার চোখে পানি চলে এলো, কিন্তু সে আর কোনো কথা না বলে বাড়ির দিকে চলে গেল। বাড়িতে পৌঁছাতেই ছায়া মায়ার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল কিছু একটা হয়েছে। দিদি, তোমার মুখটা এমন হয়ে আছে কেন? আবার গ্রামের কেউ কিছু বলেছে? হ্যাঁ রে, গ্রামের কাকিমারা আমাদের নিয়ে আবার নানা কথা বলছিল। কি বলেছে?
বলছে আমাদের বাড়িতে একজন যুবককে রাখা নাকি ঠিক হয়নি, এমনকি আমাদের নিয়ে খারাপ কথাও বলেছে। এতদিন চুপ করেছিলাম বলে ওরা যা খুশি তাই বলবে? আমরা কি ছেলেটাকে কোনো খারাপ উদ্দেশ্যে বাড়িতে রেখেছি? সে তো জঙ্গলে অচেতন অবস্থায় পড়েছিল। আমি জানি রে, কিন্তু গ্রামের মানুষের মুখ তো বন্ধ করতে পারবো না। মুখ বন্ধ করতে হবে না, কিন্তু অন্যায় কথা বললে প্রতিবাদ তো করতেই হবে। আমরা গরিব বলে কেউ আমাদের সম্মান করবে না, এটা আমি মেনে নেব না। তুই রাগ করিস না, আমাদের শুধু নিজেদের কাজটা ঠিক রাখতে হবে। ছায়ার কথা শুনে মায়া কিছুটা শান্ত হলো। গ্রামের কাকিমাদের কথা শুনে মায়ার মনটা খুব খারাপ হয়ে গেল। সে চুপচাপ ঘরে এসে বসে রইল। কিছুক্ষণ পর রাজকুমার মায়ার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল নিশ্চয়ই কিছু একটা হয়েছে। মায়া, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? কিছু হয়নি। তুমি আমাকে সত্যিটা বলতে পারো? তোমার মার চোখ দেখেই বোঝা যাচ্ছে তুমি কষ্ট পেয়েছো। গ্রামের কিছু মানুষ আমাদের নিয়ে নানা কথা বলছিল। তোমাকে আমাদের বাড়িতে রাখার জন্যও অনেক কথা শুনতে হয়েছে। আমার জন্য তোমাদের এত অপমান সহ্য করতে হচ্ছে? তুমি এসব মনে নিও না, আমরা তো কোনো অন্যায় করছি না। তুমি বিপদে পড়েছিলে, তাই তোমাকে আশ্রয় দিয়েছি। কিন্তু তোমরা নিজেরাই এত কষ্টে থাকো, তার উপর আমার জন্য আরো কত কথা শুনছো। মানুষ কি বলল সেটা নিয়ে সারাক্ষণ ভাবলে জীবন চলবে না। তুমি এখন সুস্থ হয়ে ওঠো, সেটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তুমি সত্যিই খুব ভালো মনের মানুষ মায়া। ভালো মন্দ জানি না, শুধু জানি বিপদে পড়া কাউকে ফেলে আসতে পারি না। মায়ার কথা শুনে রাজকুমার চুপ করে গেল। তার মনে মায়ার প্রতি এক অন্যরকম সম্মান তৈরি হতে লাগলো। এদিকে রাজকুমার নিখোঁজ হওয়ার পর থেকে ফরিদপুর রাজ্যে সবাই চিন্তায় ছিল। রাজকুমারকে খুঁজে বের করার জন্য মন্ত্রী ও সেনাপতি বিভিন্ন দিকে সৈন্য পাঠিয়ে দিয়েছিলেন। এতদিন হয়ে গেল, তবুও আমার ছেলের কোনো খোঁজ পাওয়া গেল না। মহারাজ, আমরা চারদিকে লোক পাঠিয়েছি। রাজ্যের প্রতিটি গ্রাম ও আশপাশের জঙ্গলেও খোঁজ করা হচ্ছে। তোমরা আরও ভালো করে খোঁজ করো। আমার ছেলে যেখানেই থাকুক তাকে আমাদের খুঁজে বের করতেই হবে। জি মহারাজ, আমরা কোনোভাবেই খোঁজ বন্ধ করব না। আমার মন বলছে আমার ছেলে এখনও বেঁচে আছে। তোমরা তাকে অবশ্যই খুঁজে বের করবে। জি মহারাজ। রাজকুমারকে খুঁজতে খুঁজতে মন্ত্রী ও সেনাপতি অনেক দূরের একটি গ্রামে এসে পৌঁছালেন। গ্রামের নাম ছিল নপুরপুর। বলো বাবা, কি জানতে চাও? আমরা ফরিদপুর রাজ্য থেকে এসেছি। আমাদের রাজকুমার কয়েকদিন ধরে নিখোঁজ। আপনি কি আশপাশে কোনো অচেনা যুবককে দেখেছেন? অচেনা যুবক? হ্যাঁ বাবা, একটা কথা বলতে পারি। কি কথা? আমাদের গ্রামের মায়া নামে একটা মেয়ে কয়েকদিন আগে জঙ্গল থেকে এক যুবককে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে এসেছে। ছেলেটা নাকি জঙ্গলের মধ্যে অচেতন অবস্থায় পড়েছিল। যুবকটি দেখতে কেমন? বেশ সুন্দর চেহারা, দেখে মনে হয় কোনো ভালো পরিবারের ছেলে। তবে সে কে সেটা কেউ জানে না। মায়ার বাড়ি কোথায়? গ্রামের শেষ মাথায়। ওই যে রাস্তা দিয়ে সোজা গেলে একটা ছোট্ট বাড়ি দেখতে পাবেন। ঠিক আছে কাকা, আপনার কাছে অনেক উপকার হলো। বৃদ্ধের কাছ থেকে ঠিকানা পাওয়ার পর মন্ত্রী ও সেনাপতি আর দেরি করলেন না। তারা সঙ্গে থাকা সৈন্যদের নিয়ে মায়াদের বাড়ির দিকে রওনা হলেন। সেদিন দুপুরে মায়া, ছায়া ও বর্ষা বাড়ির কাজ করছিল। হঠাৎ বাইরে থেকে ঘোড়ার শব্দ শুনতে পেল তারা। দিদি, বাইরে মনে হয় অনেক লোক এসেছে। আমিও ঘোড়ার শব্দ শুনতে পাচ্ছি। এত সৈন্য আমাদের বাড়িতে কেন আসবে? জানি না, তোমরা ঘরে থাকো, আমি বাইরে গিয়ে দেখি। মায়া দরজার কাছে গিয়ে বাইরে তাকাতেই দেখল
বেশ কয়েকজন সৈন্যের সঙ্গে মন্ত্রী ও সেনাপতি তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। মায়া ভয়ে কিছুটা ঘাবড়ে গেল। আপনারা কারা? আমাদের বাড়িতে কেন এসেছেন? ভয় পেও না মা, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। তোমাদের বাড়িতে যে যুবকটি রয়েছে, আমরা তার সঙ্গে দেখা করতে চাই। যুবক? আপনারা তার কথা কিভাবে জানলেন? তার সম্পর্কে কিছু খবর আমরা পেয়েছি। তুমি কি তাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছ? জি হ্যাঁ, কিন্তু সে কোনো খারাপ মানুষ নয়। কয়েকদিন আগে জঙ্গলে অচেতন অবস্থায় পড়েছিল, তাই আমি তাকে বাড়িতে নিয়ে এসেছি। আমরা শুধু তার সঙ্গে একবার কথা বলতে চাই। কিন্তু আপনারা আসলে কে, আর তাকে কেন খুঁজছেন? সব কথা তোমাকে এখন বলা সম্ভব নয়। আগে আমাদের তাকে দেখতে দাও। মায়া কিছুটা ভয় পেলেও বুঝতে পারল তাদের কথাবার্তায় কোনো খারাপ উদ্দেশ্য নেই। তাই সে ধীরে ধীরে তাদের ঘরের ভেতরে নিয়ে গেল। ঘরের ভেতরে ঢুকেই সেনাপতির চোখ রাজকুমারের ওপর পড়ল। রাজকুমারও সেনাপতিকে দেখে চমকে উঠল। রাজকুমার? কি বললেন? রাজকুমার? হ্যাঁ, এই যুবকই ফরিদপুর রাজ্যের রাজকুমার। কিন্তু উনি তো আমাদের বলেছিলেন উনার কেউ নেই। উনি তো নিজেকে অনাথ বলেছিলেন। মায়া, আমাকে ক্ষমা করো। তাহলে আপনি আমাদের সঙ্গে মিথ্যা বলেছিলেন? আমি তোমাদের ঠকাতে চাইনি, কিন্তু ডাকাতরা আমাকে আক্রমণ করার পর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি জানতাম না কার উপর বিশ্বাস করা যায়, তাই নিজের পরিচয় গোপন রেখেছিলাম। আপনি যদি রাজকুমার হন, তাহলে এতদিন আমাদের বাড়িতে এভাবে ছিলেন কেন? কারণ তুমি আমাকে রাজকুমার বলে সাহায্য করোনি, তুমি আমাকে একজন অসহায় মানুষ ভেবেই সাহায্য করেছিলে। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না। মহারাজকুমার, এখন আমাদের সঙ্গে চলুন। মহারাজ আপনার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, আমি এখনই বাবার কাছে ফিরতে চাই। রাজকুমার উঠে দাঁড়ালো। মায়া, ছায়া ও বর্ষার চোখে তখনও অবাক হওয়ার ছাপ। এতদিন আমাদের সঙ্গে থেকেও আমরা বুঝতে পারিনি যে উনি রাজকুমার। দিদি, আমরা তো উনাকে একজন সাধারণ মানুষই ভেবেছিলাম। আমিও কখনো ভাবিনি যাকে জঙ্গলে অচেতন অবস্থায় পেয়েছিলাম তিনি ফরিদপুরের রাজকুমার। মায়া, যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? তোমার সঙ্গে কাটানো এই কয়েকটা দিন আমি কোনোদিন ভুলব না। তুমি আমার জীবন বাঁচিয়েছ। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি শুধু ভালো থাকবেন। আপনার পরিবার আপনার জন্য অনেক চিন্তা করছে। আমি আবার তোমার সঙ্গে দেখা করতে আসব। এরপর মন্ত্রী ও সেনাপতি রাজকুমারকে নিয়ে ফরিদপুর রাজ্যের উদ্দেশ্যে রওনা হলেন। আর মায়া দরজার সামনে দাঁড়িয়ে চুপচাপ তাদের চলে যাওয়া দেখতে লাগল। রাজকুমার রাজপ্রাসাদে ফিরে বাবার কাছে সব কিছু খুলে বলল। বাবা, তুই এতদিন কোথায় ছিলি? আর যে মেয়েটি তোকে বাঁচিয়েছে তার কথা আমাকে সব বলো। বাবা, মায়া শুধু আমার জীবনই বাঁচায়নি, ওর সঙ্গে কয়েকদিন থাকার পর আমি বুঝেছি আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি মায়াকে বিয়ে করতে চাই। মায়া যদি সত্যিই এত ভালো মেয়ে হয়, তাহলে তাকে আমারও পছন্দ হবে। তুই যদি তাকে মন থেকে ভালোবাসিস, তাহলে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। সত্যি বাবা? হ্যাঁ বাবা, যে মেয়ে আমার ছেলের জীবন বাঁচিয়েছে তাকে আমি কিভাবে ফিরিয়ে দিই? বাবার অনুমতি পেয়ে রাজকুমার আর দেরি করল না। সে আবার মায়াদের গ্রামে ফিরে এলো। আপনি আবার এসেছেন? হ্যাঁ মায়া, তোমাকে একটা কথা বলার জন্যই ফিরে এসেছি। তোমার সঙ্গে কাটানো দিনগুলোতে আমি বুঝেছি তোমার প্রতি আমার মনে শুধু কৃতজ্ঞতা নয়, ভালোবাসাও তৈরি হয়েছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু আমি তো একজন সাধারণ মেয়ে। রাজপরিবারে আমার মতো মেয়েকে কি সবাই মেনে নেবে? আমার বাবা তোমাকে মেনে নিয়েছেন, আর আমার কাছে তোমার পরিচয় নয়, তোমার মনটাই সবচেয়ে বড়। তাহলে আমারও কোনো আপত্তি নেই। মায়ার সম্মতি পেয়ে
রাজকুমারের মুখে হাসি ফুটে উঠল। এরপর মায়া, ছায়া ও বর্ষাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার জন্য সবাই রওনা হলো। কিন্তু গ্রামের রাস্তার কাছে আসতেই গ্রামের অনেক মানুষ তাদের পথ আটকে দাঁড়ালো। মায়া মা, আমাদের ক্ষমা করে দিস। আমরা তোদের না বুঝেই কত কথা বলেছি। তোদের অপয়া বলেছি, অপমান করেছি। আজ বুঝতে পারছি ভুলটা আমাদেরই ছিল। তোরা আমাদের ক্ষমা করে দিস মা, আমরা অন্ধবিশ্বাসে তোদের কষ্ট দিয়েছি। আপনারা যদি সত্যি নিজেদের ভুল বুঝে থাকেন তাহলে আজ থেকে আর কোনো মানুষকে না জেনে অপমান করবেন না, তাহলেই আমি আপনাদের ক্ষমা করে দেব। আমরা কথা দিচ্ছি মা। মায়া, ছায়া ও বর্ষা রাজকুমারের সঙ্গে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। যে 3 বোনকে একদিন গ্রামের মানুষ অপয়া বলে দূরে সরিয়ে দিয়েছিল, আজ সেই 3 বোনই সম্মানের সঙ্গে রাজপ্রাসাদের পথে পা বাড়ালো। এভাবেই 3 বোনের দুঃখের দিন শেষ হলো। আর শুরু হলো তাদের নতুন জীবনের গল্প।